বর্তমান সময়ে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি এখন কিন্তু কোনো ব্যক্তিগত সমস্যা নয়, বরং এটি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ একটা জনস্বাস্থ্য ইস্যুতে পরিণত হচ্ছে। বিশ্বব্যাপী যেমন, ঠিক তেমনই বাংলাদেশেও কিন্তু দম্পতিদের মধ্যে সন্তান ধারণের বিভিন্ন জটিলতা এখন তৈরি হচ্ছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভ্যাস পরিবর্তন না করা, ওজন বৃদ্ধি পাওয়া, দেরিতে বিয়ে হওয়া এবং সেই সাথে আমরা যদি বলি যে হরমোনজনিত বিভিন্ন সমস্যার কারণেও কিন্তু এখন বন্ধ্যাত্বজনিত সমস্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব ইনফার্টিলিটি কি, কেন এর সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশে এর চিকিৎসার সম্ভাবনাটা আসলে কতটুকু সফলজনকভাবে এই বন্ধ্যাত্বের চিকিৎসা করা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আপনাদের সাথে আছে আমি নুসরাত দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বন্ধ্যাত্ব, নীরব সংকট ও সমাধান। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন খ্যাতনামা গাইনোকোলজিস্ট। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর সুমাইয়া বারী, গাইনি অ্যান্ড অবস ইনফার্টিলিটি স্পেশালিস্ট, ডিপার্টমেন্ট অফ গাইনি অ্যান্ড অবস, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এবং সিনিয়র কনসালটেন্ট মেডিক সিগনেচার ক্লিনিক। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ দীপা তোমাকে। আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম তুমি এত সুন্দর করে প্রোগ্রামটা শুরু করলে, এবং আমাদের এই সুন্দর টপিকটার উপর আমরা যে আসলে কিভাবে সামাজিক মানসিক সব দিকে আমাদের পপুলেশন আসলে ডে বাই ডে এটার দিকে একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাকে এত সুন্দরভাবে উপস্থাপনা করে আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তোমাকে এবং এখন টিভিকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম আসলে যে শুধুমাত্র বিশ্বব্যাপী নয়, বাংলাদেশেও কিন্তু দম্পতিদের মধ্যে এই সন্তান ধারণজনিত সমস্যাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। একটু যদি আমাদেরকে বলতেন যে বাংলাদেশের সিনারিওটা আসলে কোন দিকে যাচ্ছে। আমি একটা কথা বলতে চাই দীপা, দেখো আজকে আমরা এই প্রোগ্রামটা করছি কিন্তু সাধারণ জনগণের জন্য, এবং এখানে কিন্তু আমরা চাচ্ছি যে সাধারণ জনগণ যেন সচেতন হয়। তাহলে আমি প্রথমেই খুব বেশি ক্লিনিক্যাল সাইডে কথা না বলে আমাদের সামাজিক প্রেক্ষাপট থেকে যদি বলতে চাই, প্রথমে একটু আমরা যদি আমাদের সামাজিক চিত্রটা দেখি, যে আজকাল মেয়েরা কিন্তু অনেক বেশি তারা অ্যাম্বিশাস। তারা তাদের ফ্যামিলি কমপ্লিটের আগেও তারা চিন্তা করছে তারা তাদের পড়াশোনাটা কমপ্লিট করবে, তাদের ক্যারিয়ারটাকে আরেকটু ডেভেলপ করবে, দেন তারা তাদের ম্যারেজ লাইফ, দেন তাদের বেবির কথা চিন্তা করছে। এক্ষেত্রে তাদের বয়সটা অনেক বেড়ে যাচ্ছে। তো সামাজিক এই প্রেক্ষাপটটা কিন্তু একটা মেয়ের যত বয়স বেড়ে যাচ্ছে তার ফার্টিলিটি রিজার্ভেশনটা কমে যাচ্ছে, এভাবে এফেক্ট করছে। সেম ওয়েতে আমি যদি এভাবে বলি যে আমাদের এখন জলবায়ুর পরিবর্তন, আবহাওয়ার যে অবস্থা, এই প্রত্যেকটা পরিবেশের উপর যে চাপ সৃষ্টি করছে, সেটার প্রভাব কিন্তু নারী পুরুষ দুজনেরই বন্ধ্যাত্বের একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিভাবে? যেমন খুব সিম্পল এক্সাম্পল যদি বলি, তুমি আমরা যে পরিবেশগুলোতে কাজ করি, আমরা হসপিটাল এনভায়রনমেন্টে কাজ করি, প্রচুর কিন্তু কি হয় বিষক্রিয় অনেক রকম উদ্বাস্তুগুলো তৈরি হচ্ছে, যেগুলোর কিন্তু ঠিকমতো ডিসপোজালটা খুবই ইম্পর্টেন্ট। এই ডিসপোজাল সিস্টেমগুলো যদি ঠিকভাবে না করা হয়, তখন দেখা যাচ্ছে যে এইগুলো থেকে বিভিন্ন কেমিক্যাল রসায়নগুলো বাতাসে ছড়িয়ে যাচ্ছে। সেগুলো কি হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে নারী পুরুষ উভয়ের শরীরেই যাচ্ছে, এবং এগুলো কিন্তু আস্তে আস্তে ব্লাডের সাথে মিশে গিয়ে সেই নারী পুরুষের যে প্রবলেমগুলো তৈরি করছে, তার মধ্যে আমি যদি খুব সিম্পলভাবে বলি সাধারণ জনগণের বোঝার জন্য, যে একটি নারী গর্ভধারণের ক্ষমতা ডিপেন্ড করে তার ভালো একটা এগের উপরে, ঠিক তেমনি একটি পুরুষের পিতৃত্ব নির্ভর করে তার একটা ভালো স্পার্মের উপর। আচ্ছা, তাহলে এই গুড কোয়ালিটি এগ এবং গুড কোয়ালিটি স্পার্ম, যেটা হচ্ছে একটা গর্ভধারণের প্রিরিকুইজিট, সেখানেই কিন্তু একটা প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। আজকাল প্রচুর আমরা মেয়েদের পাচ্ছি যাদের গুড কোয়ালিটি এগ তৈরি হচ্ছে না, সেটার জন্য তারা প্রবলেমে পড়ছে। তাহলে আমরা এই সব প্রোগ্রামগুলোতে যদি এই এনভায়রনমেন্টাল পলিউশনগুলোকে আরও একটু ফোকাস করি, যেখানে আসলে সমাজে আমরা যারা বাস করছি তাদের যেমন অনেক রকম রোল আছে, আমাদের সরকারের রোল আছে, কিভাবে আমরা এই পরিবেশ দূষণগুলো কমিয়ে এইখান থেকে নারী পুরুষকে এই বন্ধ্যাত্ব সমস্যা থেকে
প্রতিরোধ করতে পারি। খুবই চমৎকার বলছেন। আমার মনে হয় এটা আসলে অনেকে চিন্তাও করতে পারে না যে ইনফার্টিলিটির পেছনে এনভায়রনমেন্টাল বিভিন্ন ধরনের Exactly. ফ্যাক্টর দায়ী থাকতে পারে। Exactly. এবং আপনি আরেকটা বিষয় নিয়ে আসলেন যেটা নিয়ে আসলে আমরা খুব একটা কথা বলি না, সেটা হচ্ছে যে মেল ইনফার্টিলিটি। নর্মালি আমরা জানি যে বন্ধ্যাত্ব মানেই হচ্ছে যে মেয়েদের কোনো সমস্যা, কিন্তু ইনফার্টিলিটির যে রেশিওটা এখন আমরা যতটুকু জানি বিভিন্ন পরিসংখ্যান সমীক্ষা বলছে যে এটা এখন ইকুয়াল হয়ে গেছে। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আগে কিন্তু সমানও না, আগে বলা হতো মেয়েদেরই বেশি ছেলেদের অনেক কম, 60% 40% এভাবে যদি বলতাম। কিন্তু এখন যদি 50% 50%ও বলি তাও বোধহয় কম হয়ে যাবে। কারণ আমরা বন্ধ্যাত্বকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি যে একবারও কনসিভ করেনি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি, যেমন সে হয়তো একবার কনসিভ করেছিল, সেটা একটা লাইভ ইস্যু আছে, অথবা সেটা অ্যাবর্শন হয়ে গেছে, সেকেন্ড টাইম সে আর প্রেগনেন্ট হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু দেখো দীপা, যখন একটি মেয়ে একেবারেই মা হয়নি আমাদের কাছে আসছে, সেই মেয়েটা আমরা কিন্তু বলি যে তোমার হাজবেন্ড কোথায়, কি করে। কেন? একটি বন্ধ্যাত্ব সমস্যা কখনোই একটি নারীর সমস্যা হতে পারে না, শুধু স্ত্রীর সমস্যা হতে পারে না। সেখানে অবশ্যই নারী পুরুষ স্বামী স্ত্রী দুজনেরই কিছু সমস্যা থাকতে পারে। সেটা আমি ঠিকমতো চিহ্নিত না করে যদি মেয়েটাকে শুধু বছরের পর বছর অনেক পরীক্ষা দিই, অনেক রকম ট্রিটমেন্ট দিই, সেটা কখনোই কার্যকর হবে না। একটা ছোট্ট কথা বলি, যেমন আজকে আমরা এখানে প্রোগ্রাম করতে এসেছি, দেখা যাচ্ছে এরকম অনেক টিভি সেটে আমি যাচ্ছি প্রোগ্রাম করতে, এবং শুনলে অবাক হবে যে এখান থেকে যখন এই কথাগুলো শুনছে অনেক ছেলেরা কিন্তু আমাদের চিকিৎসা শরণাপন্ন হচ্ছে, কারণ তাদের নিজেদের মধ্যে তখন মনে হচ্ছে যে এই যে এত আইটি রিলেটেড কাজ করছি, এই যে এত মেশিনারির মধ্যে আমরা থাকছি, এখান থেকে মেল সিমেন অ্যানালাইসিসের কোয়ালিটির প্রবলেম হতে পারে, কাজে এটা কি আমার আছে কি নাই। এবং এইভাবে তারা আগ্রহবশত গিয়েও কিন্তু দেখা যাচ্ছে ডায়াগনোসিস হয়ে যাচ্ছে যে হ্যাঁ, আসলে পুরুষের সিমেন অ্যানালাইসিসে আমরা স্পার্মের কোয়ালিটি দেখি, কাউন্ট দেখি, সে স্পার্মের মোটিলিটি দেখি, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো। এবং সেখানে কিন্তু অনেক ধরনের প্রবলেম আসছে, যেটা সাধারণ কিছু লাইফস্টাইল মডিফিকেশন, কিছু ডায়েটারি হ্যাবিট এবং কিছু সাধারণ মেডিসিনে কারেক্ট করলেই সেই ছেলেটা কিন্তু বাবা হতে পারছে। কিন্তু এই ডায়াগনোসিসটাই কিন্তু হচ্ছে না, ডিলে হচ্ছে। আমার প্রচুর পেশেন্ট আছে যারা বিভিন্ন ব্যাংকে জব করছে, অনেক হাই অফিসিয়াল, যারা সারাক্ষণ পিসির সামনে বসে থাকছে, মোবাইলটা তাদের সবসময় পকেটে থাকছে, কাছাকাছি থাকছে, যারা অনেকক্ষণ ল্যাপটপটা তার ল্যাপে নিয়ে কাজ করছে, তারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কাছে যখন আসছে তাদের সিমেন্ট কোয়ালিটি খুবই 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 খারাপ পাচ্ছি আমরা। আজকাল অলিগোস্পার্মিয়া বলি, টেরাটোজোস্পার্মিয়া, অ্যাস্থেনোজোস্পার্মিয়া খুবই কমন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সবচেয়ে আশার ব্যাপার হচ্ছে এই মেল প্রবলেমটা সিমেন অ্যানালাইসিস করে যদি ডায়াগনোসিস হয়, তাহলে কিন্তু তাকে সাধারণ কিছু ট্রিটমেন্ট দিয়ে লাইফস্টাইল মডিফিকেশন করলেই কিন্তু দেখা যাচ্ছে যে তার সিমেন কোয়ালিটিটা ঠিক হয়ে আসছে। আমার মনে হয় যে প্র্যাকটিস লাইফে তুমি আর আমি খুব ভালো মতোই কানেক্টেড আছি। এখানে তুমি দেখো যে আমি কিন্তু শুধু ফিমেল পেশেন্টকে পাঠাচ্ছি না, অনেক মেল পেশেন্টকেও পাঠাচ্ছি যাদের বডি মাস ওবেসিটিটা একটা প্রবলেম। কাজে ওবেসিটির কারণেও কিন্তু ছেলেটার সিমেন্ট কোয়ালিটি প্রবলেম হতে পারে। ইভেন ওবেসিটির কারণে একটি ছেলে কিন্তু তার সেক্সুয়াল পারফরমেন্স অনেক কমে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে অনেক কাপলই আসছে বলছে, ম্যাম আসলে ঠিক যে পিরিয়ডটা ফার্টাইল জোন বলি আমরা, মাসিকের 10ম থেকে 18তম দিন যাদের রেগুলার মাসিক, ওই টাইমে হয়তো ঠিকমতো তারা মেলামেশাই করতে পারছে না, হাজব্যান্ড হয়তো আগ্রহ পাচ্ছে না, তার লিবিডো কমে যাচ্ছে, অথবা তার পারফরমেন্স ঠিকমতো হচ্ছে না। তাহলে এটাও কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা, কিন্তু অনেক ওই যে বলছো না তুমি যে নীরব সংকট, এটা অবশ্যই একটি নীরব সংকট বলবো। যে ছেলেটা হয়তো চিন্তা করে আমি এত এডুকেটেড, আমি হেলদি ওয়েলদি, আমি আবার এই প্রবলেম নিয়ে যাব। অনেকের কিন্তু সে ধারণা করলেও ওবেসিটি বা ওজন বেশির জন্য আবার ইনফার্টিলিটি হতে পারে, সেটা হয়তো ছেলের একেবারেই চিন্তা করে না, চিন্তাই করতে পারছে না। এবং এই ওবেসিটি থেকে কিন্তু সেই ছেলেটার হাইপার টেনশন হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, সেটাও সে আসলে ডায়াগনোসিসই করেনি। ছেলেদেরও কিন্তু হরমোনের প্রবলেম হতে পারে। আজ আমরা কিন্তু মেয়েদের হাইপোথাইরয়েডিজম নিয়ে বলছি, অথচ অনেক ছেলেদেরই দেখা যায় হাইপোথাইরয়েডিজম আছে, যেটা তার এই সিমেন্ট কোয়ালিটিকে হ্যাম্পার করছে। কাজেই
আমাদের মনে হয় যে আমরা এই প্রোগ্রামগুলোতে যদি একটু সমানভাবে নারী পুরুষ দুজনকে সচেতন করতে পারি, তাহলে আমরা আমাদের এই সমস্যা শুধু প্রতিকার নয়, প্রতিরোধ করতে পারবো। জি, আপনি খুব চমৎকার করে বলছিলেন যে মেল ইনফার্টিলিটির পেছনে যে ওয়ার্ম এনভায়রনমেন্টে কাজ করলে তখন সিমেনের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আপনার কাছে আরেকটু জানবো যে এই ওয়ার্ম এনভায়রনমেন্ট ছাড়া আর কি কি কারণ থাকতে পারে যেটি আমাদের মেল অডিয়েন্স যারা রয়েছে তারা যেন তাদের জানতে জন্য। পারে এবং তারা সচেতন থাকতে পারে? এক্স্যাক্টলি। প্রথমে একটু বলি, এটা গল্প দিয়ে অনেক নারীরা আসছে, ম্যাডাম আমার হাজবেন্ড ওমানে জব করে, অথবা দুবাইয়ে জব করে, কাতারে জব করে, এবং উনি বছরে 3 মাসের জন্য আসে। ম্যাম অনেক দিন হয়ে গেল, 7 বছর 8 বছর 9 বছর, কিন্তু আমি মা হতে পারছি না, শ্বশুর বাড়ি থেকে অনেক ধরনের কথা শুনছে, এবার আসলে ওনাকে বোধহয় আরেকটা বিয়েই দিয়ে দিবে। মানে এই যে একটা মানসিক চাপে থাকছে মেয়েটা, অথচ এই হট এনভায়রনমেন্টে কাজ করার জন্য মালয়েশিয়া সিঙ্গাপুরে যারা থাকে, এরকম প্রচুর মেল প্রবলেম পাচ্ছি আমরা, যাতে শুধুমাত্র এই হট এনভায়রনমেন্টে কাজ করার জন্য তাদের সিমেন্ট কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাচ্ছে, যেটা দিয়ে ন্যাচারাল ওয়েতে কিন্তু তার কনসেপশনটা আসার কথা না। যেমন কাউন্ট, সিম্পল স্পাম কাউন্টের কথা বললাম, সেটা দেখা যাচ্ছে অনেক কম। মোটিলিটি, তারপর স্পার্মের কোয়ালিটিটা, সেগুলো হয়তো নর্মাল থেকে অনেক ডিরেঞ্জ। তাহলে সেই পুরুষটা কিভাবে আশা করে যে 3 মাসের মধ্যে এসে তার ওয়াইফকে গর্ভবতী করে যেতে পারবে? পারবে না তো, কারণ তার সিমেনের সেই আসলে স্পার্মের সেই কোয়ালিটিটাই নেয়। তাহলে এমন কিন্তু ছেলেরা আজকাল অনেক কিন্তু কষাস হচ্ছে দিন দিন, বিকজ আমার এরকম অনেক পেশেন্ট আছে যাদের হাজব্যান্ডরা বিভিন্ন ফরেন কান্ট্রিতে জব করে, তারা যখনই ডায়াগনোসিস হচ্ছে তারা কিন্তু কিছু মেডিকেশন নিয়ে যাচ্ছে, কিভাবে লাইফস্টাইলগুলো চেঞ্জ করা যায় সেটা চিন্তা করছে। এবং এরকমও হচ্ছে যে তারা যখন আবার পরবর্তী ভিজিটে আসছে, বাই দিস টাইম তার ওটা অনেকটা কারেক্ট হয়ে গিয়েছে, তখন আমরা ফিমেল পার্টনারকে কি করছি, ওভুলেশন ইন্ডাকশন দিচ্ছি, দিয়ে দেখো মানুষ কি হয়, সাধারণ মানুষ কিন্তু মেয়েটাকে খোঁটা দিচ্ছে এত বছর হয়ে গেল, অথচ 12 বছরে সে হয়তো তার স্বামীর সাথে মেলামেশা করেছে 3 মাস 3 মাস করে, 3 12 36 মাস। তাহলে তার জন্য কিন্তু ফার্টিলিটির জার্নিটা খুব কম সময়। ঠিক তেমনি এই জিনিসগুলো আমার মনে হয় যে শুধু স্বামী স্ত্রী নয়, পরিবারের লোকজনকেও জানতে হবে। এমন অনেক পরিবার আছে যারা তার নিজের ছেলের প্রবলেমটা না জেনে সারাক্ষণ তার ছেলের বউকে কিন্তু কথা শোনাচ্ছে। এই যে একটা মানসিক স্ট্রেস, এই স্ট্রেস থেকেও কিন্তু মেয়েটার মাসিক অনিয়মিত হচ্ছে। এবং আমার তো ধারণা, তোমাকে আমি যে পেশেন্টগুলো পাঠাই ওবেসিটি নিয়ে, তুমি কি দেখেছো তারা কি পরিমাণ ডিপ্রেশনে থাকে? এই ডিপ্রেশন যে তার ওবেসিটিরও কারণ হতে পারে, এটাও কিন্তু একটা খুবই মানে সাধারণ জনগণের জানার কথা। আমার মনে হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুব চমৎকার চমৎকার কিছু, সেই সাথে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসতে পেরেছি, যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এবং সেই সাথে আপনি স্ট্রেসের কথা বলছিলেন যে এগুলোর জন্য ইনফার্টিলিটি হতে পারে। আমরা ইনফার্টিলিটির আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি দিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ম্যাম, আপনি বলছিলেন যে মেল ইনফার্টিলিটির পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আরও কয়েকটা বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই, যেন আমাদের মেল যারা রয়েছে তারা যেন একটু সচেতন হতে পারে। স্মোকিং ছেলেরা কম বেশি করে থাকে, স্মোকিং আসলে কতটুকু এফেক্ট করতে পারে? এবং এটা খুবই কমন একটা প্রবলেম, Common. রাইট? ছেলেরা যখনই আসছে দেখছে যে স্মোকিংটা মানে করছে না এমন খুব কমই পাওয়া যায়, করছে এর সংখ্যায় অনেক বেশি। এবং স্মোকিং করছে সেটা একেবারে অনেকে এমনও হচ্ছে একদম চেইন স্মোকার। এবং আজকাল কিন্তু স্মোকিংয়ের সাথে বিভিন্ন রিক্রিয়েশনাল জিনিসও থাকছে, যেটাও কিন্তু ছেলেরা খাচ্ছে। এটা যে শুধু তাদের সেক্সুয়াল ডিজায়ার জন্যই খাচ্ছে তা না, অনেক ছেলেরাও কিন্তু বিভিন্ন ডিপ্রেশনে থাকছে, স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে থাকছে, সেটা পলিটিক্যাল হোক, ফিনান্সিয়াল হোক, অফিসিয়াল হোক, এবং সেখান থেকে সে একটা রিলিফের জন্য কিন্তু সেই স্মোকগুলো করছে যেন সে একটু রিলিফ থাকে। কিন্তু সেই স্মোকিং যে তার সিমেনের কাউন্ট কোয়ালিটি খারাপ করে দিচ্ছে, এটা কিন্তু সে অনেক সময় অ্যাওয়ারই না এটা সম্বন্ধে।
তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাকে অবশ্যই স্মোকিংটা কোয়াইট করতে বলতে হবে, আদারওয়াইজ দেখা যাচ্ছে এইটাকে সাথে রেখে আমি তাকে যতই ট্রিটমেন্ট দিই সেটা আসলে কাজ করবে না। যেমন আমার প্রচুর পেশেন্ট আছে যারা দেখছে যে তারা প্রথমে মানতেই পারছে না যে ছেলেটার প্রবলেম, এবং অনেক সময় কিন্তু হাজবেন্ড একা একা আসছে ওয়াইফকে ছাড়া। কারণ কি, সে বলছে যে ম্যাডাম আমি 7টা বছর ধরে আমি আমার বউকে কত কথা শুনিয়েছি, আমার বউ একদম মেন্টালি এত হয়েছে, অথচ 7 বছর পর জানতে পারলাম আমার সমস্যা। কাজে আসলে এই যে একটা বন্ধ্যাত্ব সমস্যা, সে কখন বুঝবে যে একটা বছর তারা রেগুলার ফার্টাইল জোনে মেলামেশা করলো উইদাউট এনি প্রোটেকশন, যখন দেখলো না কনসিভ একবারও হলো না, তখনও কিন্তু একটু কশাস হয়ে তাদের চলে আসা উচিত যে আসলে দেখি তো ব্যাপারটা কার কার অর্থাৎ মধ্যে শুরুর সমস্যা। দিকে যদি হাজবেন্ড ওয়াইফ বোথ তারা যদি ট্রিটমেন্টটা আসে। করে ফেলে বা টেস্ট করে ফেলে, তাহলে Test করে তারা ফেলে, কিন্তু জানতে হ্যাঁ। পারবে যে আসলে সমস্যাটা কোন সেটাই। জায়গায়। কারণ দেখো দীপা, আমাদের কিন্তু আজকাল ইনফার্টিলিটি সেন্টারগুলো অনেক ডেভেলপ। আমরা কি করছি, এআরটির বিভিন্ন সেক্টরগুলো আমরা নিজেরা এখন চালু করেছি। যেমন একটা ছেলের স্পাম কাউন্ট কম, অলিগোস্পার্মিয়া, সে কি বাবা হতে পারবে না? সেও কিন্তু বাবা হতে পারবে। আমরা মেয়েটাকে ওভুলেশন ইন্ডাকশন দিয়ে ভালো এগ ফুটিয়ে যখন মনে হচ্ছে যে একটা রিলিজ হবে, সেই অলিগোস্পার্মিয়া ছেলেটাকে যদি তার সিমেন্টটা নিয়ে সেন্ট্রিফিউজ করে খুব ভালো ভালো স্পামগুলো মেয়েটার জরায়ুতে প্রতিস্থাপন করি, যেটাকে আইইউআই প্রসিডিউর বলছে, সেটার মাধ্যমেও কিন্তু তার কনসেপশন রেটটা একটু বেড়ে যেতে পারে, এবং অ্যাট দ্য সেম টাইম ছেলেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে আছে। এছাড়াও দেখা যাচ্ছে অনেক সময় না তার কোনো প্রবলেম আছে যেটার জন্য স্পামটা ওভামটাকে ফার্টিলাইজই করতে পারে না, সেগুলো ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন প্রসিডিউর আছে ছোট ছোট, যেমন পেসা টেসা করে আমরা ভালো স্পামগুলোকে কালেক্ট করতে পারছি, সেখান থেকে আবার আমরা আইভিএফ বা টেস্ট টিউব করতে পারছি, এবং সেটার মাধ্যমেও কিন্তু আমরা তাদেরকে বাবা মা মানে মাতৃত্বের স্বাদটা মেয়েটাকে দিতে পারছি। কিন্তু এখানে সমস্যা যেটা বাধা হয়ে দাঁড়ায়, এগুলো সম্বন্ধে অনেক মিথ চালু আছে। তারা ভাবে যে না এটা বোধহয় রিলিজিয়াসলি অ্যাকসেপ্টেড হবে কিনা, তাদের অনেক শঙ্কা থাকে যে এখানে আমার একটাই দেয়া হলো বা আমার হাজবেন্ডের স্পামটাই দেয়া হলো নাকি কোনো। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্র্যাকটিসটা ভীষণ রকমের কাজ করে, এখানে তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে, এবং যেটা আপনি বলছিলেন যে রিলিজিয়াসলি তারা চিন্তা করে যে ইসলামের দিক থেকে এটা আসলে গ্রহণযোগ্য কিনা। আমি একটু মেল ইনফার্টিলিটির ব্যাপারে আপনার কাছ থেকে আরও কিছু বিষয় জানার চেষ্টা করবো, যেহেতু টেস্ট এবং ট্রিটমেন্টের বিষয়টি আসছে। অনেক সময় দেখা যায় যে টেস্ট করার পরে যখন তিনি জানতে পারলেন যে তার সিমেন অ্যানালাইসিস রিপোর্ট খুব একটা ভালো আসেনি, ট্রিটমেন্ট তিনি শুরু করলেন, কিন্তু তারপরও তারা কিন্তু কনসিভ করতে পারছেন না, সেক্ষেত্রে আসলে আপনাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা কীরকম হয়ে থাকে? এই ক্ষেত্রে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে আমি যখনই ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করছি, আমি কিন্তু আই শুড নিড টু ওয়ার্ক টুগেদার। আই মিন আমার একটা টিম থাকবে, আমার টিমে একজন ভালো রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিস্ট থাকবেন, যিনি এই ছেলেটার হরমোনাল কোনো কারণে তার ঠিকমতো এই স্পাম তৈরি হচ্ছে কিনা সেটাকে ইভ্যালুয়েট করে সেটা একটা ট্রিটমেন্ট করবে। একজন অ্যান্ড্রোলজিস্ট থাকতে হবে, যেখানে সে ঠিক মতো সিমেন, কিন্তু অনেক পেশেন্ট আছে বলছে যে ম্যাডাম একই দিনে কয়েকদিনে খুব কাছাকাছি সময় আমি 3টা ল্যাবে টেস্ট করেছি, 3 রকম রিপোর্ট দিয়েছে, ম্যাডাম কোনটা বিশ্বাস করব? এখানেও কিন্তু এটাও একটা ব্যাপার আছে। তাহলে একটা হচ্ছে ছেলেটার প্রিপারেশন ঠিক ছিল কিনা। আমরা সাধারণত বলি যে 3 দিন মেলামেশা বন্ধ রেখে আপনি আপনার সিমেন্টটা পরীক্ষা করবেন। সেই সিমেন্ট কালেকশন করতে দিতে গিয়েও কিন্তু ছেলেটা বিভিন্ন রকমের প্রবলেমের হতে পারে, হয়তো এনভায়রনমেন্ট ঠিক ম্যাম নেই। এক্ষেত্রে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সিমেন অ্যানালাইসিস টেস্টটা করার আগে মেন্টাল স্ট্রেস কি কোনোভাবে এফেক্ট করতে পারে? ভীষণভাবে এফেক্ট করতে পারে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ইস্যুটা তুমি রেজ করেছো, এই জন্য যে এই যে এমনও হয় অনেক পেশেন্ট বলছে ম্যাডাম আমি তো ল্যাবে এসে আমার সিমেন্ট টেস্ট করতে দিতেই পারছি না বিকজ অফ দিস মেন্টাল স্ট্রেস। ওকে, তো এইটাকেও কিন্তু তাকে খুব শুধু মেডিসিকেশন না, তাকে কিছু সাইকোলজিক্যাল অ্যাপয়েন্টমেন্টও আমরা দিই এইসব পেশেন্টকে। ওই যে বলছিলাম টিম ওয়ার্ক, এবং এই টিমে কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্টকে নিউট্রিশনিস্ট, এবং নিউট্রিশনিস্ট কিন্তু অনেক সময় তাকে কিছু এমন কিছু ডায়েটারি একটা লিস্ট করে দেয় যে ডায়েটগুলো নিলে সেই ছেলেটার সিমেন্ট কোয়ালিটিও যেমন ইমপ্রুভ করে যায়, ঠিক তেমনি কিন্তু তার মানে এটা একটা রেগুলার বেজে নিবে,
এই যে তার প্রবলেমগুলো হচ্ছিল, সে দেখবে যে তার উইদাউট অনেক পেশেন্টকে জাস্ট সিমেন্ট কালেকশনের জন্য মেডিকেশন দিতে হয়, দিয়ে তার সিমেন্ট কালেক্ট করতে হয়, এরকমও হয় আমাদের। সেগুলো কিন্তু আর তখন দরকার হয় না। এবং আমার ধারণা যে আজকে যদি আমি হোস্ট হই আর তুমি গেস্ট হও, তাহলে তুমিও এই সুযোগে বলে দিতে পারো যে কোন কোন খাবারগুলোতে আসলে Definitely. মেল ফার্টিলিটিটা খুব ভালো থাকে। এবং আমরা যতটুকু জানি এবং আপনি সেটা চমৎকারভাবে এই কাজটুকু করে থাকে যে ইনফার্টিলিটির অসংখ্য পেশেন্টদেরকে মেল ফিমেল বোথ আপনি ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে বলেন যে ডায়েট কতটুকু ইম্পর্টেন্ট এবং ওজন কমানোর সাথে যে আসলে ইনফার্টিলিটির একটা সম্পর্ক রয়েছে সেটি কিন্তু খুব চমৎকারভাবেই কিন্তু আপনি প্রেজেন্ট করে থাকেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে মেল ইনফার্টিলিটি এবং ওবিসিটির কথা আপনি বলছিলেন, খুব চমৎকার করে বললেন যে গ্যাস্ট্রিকের যে ঔষধ সেটিও আমাদের ইনফার্টিলিটি Badly তৈরি impact করতে পারে করতে পারে। মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে। এখন একটু জানবো আমরা মেয়েদের ইনফার্টিলিটি নিয়ে, যেটা আসলে কমনলি আমরা সবসময় কথা বলে থাকি, জানবো এন্ড্রোমেট্রিওসিস নিয়ে। আমাদের রিসেন্টলি গত মাসে মার্চ মাসে চলে গেল এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ। তো এটা নিয়ে তো আমরা প্রোগ্রাম করেছি এবং এই প্রোগ্রামে কিন্তু তুমিও একজন নিউট্রিশনিস্ট হিসেবে খুব সুন্দর করে একটা স্পিচ দিয়েছো। তাহলে এন্ডোমেট্রিওসিসটা কি, তাই না? এন্ডোমেট্রিওসিস এটা এমন এক নীরব মানে ঘাতক বলবো, এই জন্য বলবো খুব সাইলেন্টলি এটা গ্রো করে। এবং আমরা কেন এন্ডোমেট্রিওসিস নিয়ে কথা বলতে চাচ্ছি, বিকজ এই এন্ডোমেট্রিওসিসের ডেভেলপমেন্টের যে থিওরিটা, এটা আসলে একটা মেয়ে শিশু সে যখন কিশোরী হচ্ছে তখন থেকেই কিন্তু তার বডিতে শুরু হতে পারে। এবং সেটা কিভাবে হতে পারে, দেখা যাচ্ছে প্রতি মাসে মাসিকের সময় যে লেয়ারটা ইউট্রাস থেকে চলে যাওয়ার কথা ছিল সেটাই আনফর্চুনেটলি মেয়েটার ওভারি, টিউব, পেরিটোনিয়াম বিভিন্ন জায়গায় যদি থাকে, সেখানে আস্তে আস্তে প্রতি মাসে একটু একটু করে ব্লিডিং হবে, হয়ে আস্তে আস্তে ওটা একটা সিস্টে পরিণত হবে। এবং ওভারিতে যদি সেটা হয় সেটাকে আমরা এন্ডোমেট্রিওসিস না বলে চকলেট সিস্ট বলি। এবং আমাদের কাছে বহু নারীরা আসে, এসে ওরাই বলে ম্যাডাম আমার চকলেট সিস্ট হয়েছে, আমি তো কখনো মা হতে পারবো না। তাহলে প্রথম কথা হলো সে নিজেই তার ডায়াগনোসিসটা জানে, দ্বিতীয় কথা হলো সে মনে মনে ধরেই নিয়েছে সে মা হতে পারবে না। তার মানে আসলেও কি এন্ডোমেট্রিওসিসে কখনোই মা হতে পারে না এই কথাটা ঠিক? এটা কিন্তু মোটেও ঠিক না। হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস হলে আমাদের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ এন্ডোমেট্রিওসিস ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ। আমরা যদি এই ডিজিজ প্রসেসটাকে হল্ট না রাখতে পারি, আচ্ছা। ইন দ্যাট কেস এই এন্ডোমেট্রিওসিসটা আস্তে আস্তে ওভারির যেটুকু অংশ সুস্থ থাকে, ভালো ওভারিয়ান টিস্যু থাকে, সেটাকেও কিন্তু খেয়ে ফেলে। যার জন্য কিন্তু যে বলা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস ডাজন্ট ওয়েট, হল্ট এন্ডোমেট্রিওসিস, থামাও। এই থামানোর কাজটাই আমাদেরকে শুরু থেকে করতে হবে। যেমন একটি মেয়ে কিশোরী অবস্থায় বলছে আমার মাসিকের সময় তীব্র ব্যথা হয়, বাড়িতে আমাদের মা, খালা, দাদি, নানিরা বলছে আমাদেরও হতো, কোনো ব্যাপার না, ঠিক মানে আছে, একটা ন্যাচারাল প্রসেস, এটা ব্যাটা একটা হতেই ন্যাচারাল পারে। প্রসেস। হ্যাঁ, কিন্তু আপনার এই কিশোরী মেয়ের এই মাসিকের সময় সিম্পল যে ব্যথাটা, আচ্ছা। এটা কি মাসিকের সাধারণ ব্যথার মধ্যে গেল নাকি এটা এন্ডোমেট্রিওসিসের মধ্যে গেল? তাহলে তখন থেকে কিন্তু আমাদের এটা ডিটেক্ট করতে হবে। ম্যাম, এই জায়গাটা একটু জানবো যে আপনি যেমনটি বললেন যে মাসিকের সময় একটা নর্মাল ব্যথা হওয়া আর হচ্ছে এন্ডোমেট্রিওসিসের জন্য তীব্র ব্যথা, যেটা ডিফারেন্সটা আসলে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে সেটা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ম্যাম, যেমনটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ডিফারেন্সটা আমরা কিভাবে বুঝবো যে এটা সাধারণ মাসিকের ব্যথা অথবা এটা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিসের ব্যথা? সেটাই, মানে এখানেই কিন্তু আমাদের রোলটা, কারণ সবাই কিন্তু ডাক্তার পর্যন্ত নাও আসতে পারে, কিন্তু আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের মাদেরকে যদি বোঝাতে পারি যে আপনার এই কিশোরী মেয়েটার যেটা সাধারণ মাসিকের ব্যথা ভাবছেন এটা এন্ডোমেট্রিওসিস হতেও পারে। কিভাবে? একটি এন্ডোমেট্রিওসিসের যে ব্যথাটা হবে এটা কিন্তু মাসিকের আগে থেকেই শুরু হবে। মেয়েটা মাসিক শুরু হওয়ার আগে থেকেই বলতে থাকবে যে আম্মু আমার পেট ব্যথা করছে, ইভেন মেয়েটা হিসু হাগু করতে গিয়েও বলবে যে তার পেন ফিল হচ্ছে। যখন এন্ডোমেট্রিওসিসটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, এটা ইউট্রাসের সামনে ব্লাডারে হতে পারে, পিছনে
রেকটামের দিকে যেতে পারে। এবং এন্ডোমেট্রিওটিক ডিপোজিট নাই, তারপরও পেনটা নার্ভের মাধ্যমে ছড়াতে পারে। সেক্ষেত্রে এই মেয়েটা কিন্তু তীব্র ব্যথা বলবে, যে ব্যথাটা মাসিক শুরু হওয়ার ব্লিডিংয়ের ফ্লো শুরু হওয়ার আগে থেকেই শুরু হবে, এবং যখন ফ্লোটা শুরু হবে তখন সে তীব্র ব্যথায় একেবারে কান্নাকাটি করবে, এবং প্রায় সময় মাকে হয়তো বলবে, মা আমি আজকে স্কুল যাব না, আমি বসেই থাকতে পারছি না। এবং অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই মেয়েটাকে শুধুমাত্র ওরাল মেডিকেশন বা পেইন কিলার দিয়ে ম্যানেজ করা যাচ্ছে না, তাকে ইনজেক্টেবল প্রিপারেশন পর্যন্ত দিতে হচ্ছে। এই ক্ষেত্রে আমরা এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিসের জন্য নর্মাল যে সোনোগ্রাফি আছে, যেটা পেটের উপর দিয়ে করা হয়, আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন বলি আমরা, সেটা দিয়ে কিন্তু সবসময় এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস করা যায় না। এবং এই যে পেইন কিলারগুলো দিচ্ছি আমরা, সাধারণ যেটা মাসিকের ব্যথা সেটাতে সাধারণ যেগুলো পেইন কিলার দিচ্ছি সেটাতে কিন্তু মেয়েটা ভালো থাকছে, কিন্তু এন্ডোমেট্রিওসিসের যে পেইনটা সেটাতে কিন্তু দেখা যাচ্ছে অনেক হাই ডোজে হাই একটা পেইন কিলার দেওয়ার পরও মেয়েটা বলছে যে হ্যাঁ একটু কমেছে, বাট স্টিল দেয়ার ইজ এ পেইন। মেয়েটা স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না, মেয়েটা ইভেন অনেক চাকরিজীবী মেয়ে পর্যন্ত বলছে যে পিরিয়ডের সময় এটা আমার জন্য একেবারে তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে এন্ডোমেট্রিওসিস মানে কনসিডার করতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ আমরা তখন বিভিন্ন হরমোনাল মেডিকেশন দিই। হরমোনাল মেডিকেশন দিয়ে আমরা ডিফার করতে পারি যেটা কি সাধারণ মাসিকের ব্যথা নাকি এটা এন্ডোমেট্রিওটিকের তার পেইনটা। তো এই ডিফারেন্সিয়েশনটা করার মানে হচ্ছে আমি ডায়াগনোসিস কনফার্ম করলাম যে এই কিশোরী মেয়েটা এন্ডোমেট্রিওসিসে সাফার করছে, তাহলে আমরা কিন্তু মাটাকে বা মেয়েটাকে অনেক ধরনের সাহায্য করতে পারি। যেমন এন্ডোমেট্রিওসিস হল্ট করার জন্য যে মেডিকেশনগুলো আছে, হরমোনগুলো আছে দিতে পারি। আমি তোমার কাছে রেফার করতে পারি যে কোন কোন খাবারে এন্ডোমেট্রিওটিক পেইনগুলোকে কমাতে পারে। তারপরে এই এন্ডোমেট্রিওসিসের মেয়েগুলোকে আমরা একটু কাউন্সেলিং করি যে খুব তাড়াতাড়ি যেন তার ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সির জন্য সে চিন্তা ভাবনা করে, তার ফ্যামিলিকেও এই ইস্যুগুলো জানাতে পারি। তো এভাবে কিন্তু তাকে আমরা তার ফিজিক্যাল প্রবলেম, যেটা বড় সোশ্যাল প্রবলেম না হয় ইন ফিউচার, সেখান থেকে আমরা তাকে সাবধান করতে পারি। জি, অনেক দর্শকরা কিন্তু জানতে চায় যে এই যে এন্ডোমেট্রিওসিস এখন একটা বার্নিং ইস্যু, ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা বার্নিং ইস্যু। প্রশ্নটা থাকে যে এই এন্ডোমেট্রিওসিসটা আসলে কেন হচ্ছে, এটার পেছনে কোনো কারণ আছে কিনা, কোনো এনভায়রনমেন্টাল কারণ বা কোনো মেডিসিন বা কোনো প্লাস্টিক জাতীয়। আমি যতটুকু জানি আপনি একটা সেমিনার করেছিলেন এবং ওখানে খুব চমৎকার একটা প্রেজেন্টেশন ছিল যেখানে আপনি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলোকে কিন্তু খুব চমৎকার করে হাইলাইটস করেছিলেন, সেটা একটু বিস্তারিত জানবো। আসলে আমাদের জায়গাটা কোথায় এই প্রোগ্রামগুলো করার, যে আমরা প্রতিরোধ করব, সচেতন করব। প্রতি 10 জনে একজন নারী এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত হচ্ছে। প্রথম কথা হলো দীপা, এটা একটু মনে রাখতে হবে, যেটা কিন্তু জেনেটিক্যালি আসে। দেখা যাচ্ছে মা খালার ছিল, সেই মেয়েটারও হয়েছে, এটা একটা সাধারণ, এখানে আমাদের তোমার আমার কিছু করার নেই, রাইট? কিন্তু এই মেয়েটাই যখন দেখা যাচ্ছে বিভিন্ন এই এনভায়রনমেন্টাল পলিউশনে বেশি বেশি এক্সপোজ হচ্ছে, সে এমন একটা ফ্যাক্টরিতে জব করছে, যে ফ্যাক্টরি থেকে যে রাসায়নিক জিনিসটা তৈরি হচ্ছে, এটাকে ডায়াজক্সিন বলে, এইটা কিন্তু আস্তে আস্তে বডির কিছু টিস্যুর ট্রান্সফরমেশন করছে, এবং এই ট্রান্সফরমেশন করে এই ফ্যাক্টরগুলো শুধু যে এন্ডোমেট্রিওটিক প্রবলেম তৈরি করছে তা না। তুমি দেখেছো আজকাল অনেক ইয়াং মেয়েদের কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সার পাচ্ছি। আমাদের এই ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্সও কিন্তু ডে বাই ডে বাড়ছে, যেটা একসময় দেখা যেত 40 ঊর্ধ্ব মহিলাদের থাকতো, এখন তার ম্যারিদেরও ব্রেস্ট ক্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে যে এই একটা হসপিটালের যেখানে ডিসকার্ড করছে সেই এরিয়ার কাছাকাছি হয়তো তারা বসবাস করছে, এরকম প্লাস্টিক জাতীয়। আজকাল আমরা যদি আজকে একটা প্রোগ্রামেও আসি, একটু পানি খেতে চাইলেও কিন্তু আমাদের প্লাস্টিকের বোতলে দেওয়া হচ্ছে। এই প্লাস্টিকগুলো থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন কার্সিনোজেন, যেটা খাবারের মাধ্যমে বডিতে যাচ্ছে, এবং সেখান থেকেও কিন্তু এই এন্ডোমেট্রিওসিস তৈরি হচ্ছে। এবং এত কথা বলার আরও একটা কারণ, যে এন্ডোমেট্রিওসিসের সাথে কি কোনো রকম মেয়েদের ক্যান্সার লিঙ্ক আপ আছে? আছে। যারা এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট, অনেক সময় দেখা যায় তাদের এইখান থেকে এন্ডোমেট্রয়েড কার্সিনোমা অথবা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার চান্স অনেক বেড়ে যাচ্ছে। কাজে শুধু যে এন্ডোমেট্রিওসিসে মাসিকের ব্যথা বা প্রেগনেন্সি আনার জন্য আমরা মেয়েটাকে সচেতন করছি, ব্যাপারটা তা নয়। এই মেয়েগুলো ইন ফিউচার
যেন কোনো রকম ক্যান্সারের দিকে না যায়, রিপ্রোডাক্টিভ অর্গানের ক্যান্সারের ঝুঁকি থেকে তারা মুক্ত থাকে, সেজন্যই কিন্তু আসলে এত কথা বলা। খুবই চমৎকার বলেছেন। এই যে আপনি বললেন যে শুধুমাত্র মাসিকের ব্যথাটাকেই আমরা নিরাময় করার চেষ্টা করব না বা কনসিভ করার জন্য যে চেষ্টাটা সেটা করব না, ক্যান্সারও যেন না হয় সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। প্রতিরোধের জন্য আসলে আমরা কি করতে পারি? হ্যাঁ, সেই ক্ষেত্রে তাহলে আর্লি ডায়াগনোসিস। আমরা একটা রিসার্চে দেখছি যে একটা মেয়ে এন্ডোমেট্রিওসিস হওয়া থেকে তার ডায়াগনোসিস হওয়া পর্যন্ত অ্যাভারেজ 9 বছর সময়টা পার হয়ে যায়। তাহলে দেখো এই 9 বছরে তার ডিজিজটা একটা কিশোরী থেকে সে কিন্তু অ্যাডাল্টে পরিণত হয়ে যেতে পারে। সে তার 14 বছর বয়সে সে পেন নিয়ে আমার কাছে আসলো বা আসলো না, কিন্তু তার মাসিকের পেনটা আছে, অথবা সে গিয়েছে ডক্টরের কাছে, ঠিকমতো ডায়াগনোসিসটা হয়নি। এইটা কিন্তু এই ওর একেবারে চকলেট সিস পর্যায়ে চলে গেল, সোনোগ্রাফিক্যালি আমরা বড় বড় চকলেট সিস পেলাম, তখন আমরা বুঝলাম ও আচ্ছা তোমার এন্ডোমেট্রিওসিস। অনেক সময় কিন্তু আমাদের সাইটেও অনেক নেগলিজেন্সি থাকে, যেমন এই যে মেয়েটার এন্ডোমেট্রিওটিক পেন কিনা এটা যদি আমি তার পিউবার্টির পর যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ডায়াগনোসিস করে দিতে না পারি, সেক্ষেত্রে কিন্তু সে অ্যাডাল্ট অবস্থায় চকলেট সিস্ট নিয়ে আসতে পারে। এইখানে আমাদের রোল যেমন আছে, ঠিক তেমনি প্রথম রোল যেটা সেটা হচ্ছে তার পরিবারের। আজকাল আমার খুব ভালো লাগে, অনেক বাবারা কিন্তু তার কন্যা সন্তানকে নিয়ে আমাদের কাছে আসে, এসে বলে যে ম্যাডাম আমার মেয়েটা প্রতি মাসে মাসিকের সময় কষ্ট পায়, ওর মাকে এতদিন ধরে বলছি ওর মা নিয়ে যাচ্ছে না, আমিই নিয়ে আসলাম আপনার কাছে। দেখো এখানে আমি মনে করি খুব প্রমিসিং একটা পার্ট এটা যে বাবারা মেয়েদের, কিশোরী মেয়েদের মাসিকের ব্যথাটা খেয়াল করছে। উনি হয়তো বা কোনোখানে শুনেছেন কোনো একটা স্পিচ বা যে যেখানে বুঝতেছে না এটা এন্ডোমেট্রিওসিস হতে পারে, সেই অ্যালার্টনেস থেকে উনি ওনার মেয়েকে নিয়ে হাজির হয়ে গেল। তো এখানেও কিন্তু একটা খুব ভালো টার্নিং পয়েন্ট যে আজকাল আমাদের বাবারাও কিন্তু তাদের মেয়েদের এই ব্যাপারটা নিয়ে কশাস। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলতে চাই, যেহেতু আজকে তোমাকেও পেয়েছি, প্রচুর পেশেন্ট পাঠাই এবং সেখানে তোমাদের অনেক রোল থাকে, সেটা কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটাও কিন্তু অ্যাডোলেসেন্ট গ্রুপকে বিভিন্নভাবে এফেক্ট করছে। এবং এই বাচ্চাগুলো আসছে কিভাবে, তার ওজন বেড়ে যাচ্ছে, সে তার খুব এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে, তার একেবারে অনিয়মিত মাসিক, তাই না? আমার মনে হয় এন্ডোমেট্রিওসিস এবং পিসিওসিস দিয়েও আমার মনে হয় বিস্তারিত আমাদের অডিয়েন্স যারা রয়েছে এবং আমার নিজেরও আরও অনেক কিছু জানার আছে, সেটা একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ম্যাম, আপনি বলছিলেন যে এন্ডোমেট্রিওসিসের পরে যে পিসিওসিস, এটার জন্য ইনফার্টিলিটি হতে পারে। পিসিওসিস সম্পর্কে জানবো, কেননা এটাও কিন্তু আমরা এন্ডোমেট্রিওসিসের মতে বলতে পারি এটাও একটা বার্নিং ইস্যু। এবং এটাও কিন্তু অ্যাডোলেসেন্ট গ্রুপে আমরা বেশি পাচ্ছি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কি হচ্ছে, মেয়েটার মাসিক অনিয়মিত হচ্ছে, মেয়েটার এক্সেস ওয়েট হচ্ছে, তার অনেক এক্সেস হেয়ার গ্রোথ হচ্ছে, তার ছেলেদের মতো দাড়ি গোফের মতো হয়ে যাচ্ছে, এবং এই মেয়েটা কিশোরী অবস্থায় স্কুলে যাচ্ছে না, ইফটিজিংয়ের শিকার হচ্ছে, সে কোনো প্রোগ্রামে যাচ্ছে না, তার মনে হচ্ছে সবাই তাকে ব্যাডলি কমেন্ট করছে, আত্মবিশ্বাসটা তার কমে যাচ্ছে। এবং দেখো এই মেয়েটা যখন আসছে আমার কাছে আসছে কিন্তু শুধু মাসিকই সমস্যা নিয়ে, সে কিন্তু আমার কাছে বলছে না যে আমি অনেক ওভারওয়েট হয়ে গেছি। তাকে যখন আমি বলছি যে মা তুমি আসলে 5 বছর আগে কতটুকু ছিলে, এখন কতটুকু হয়েছ, দেখা যাচ্ছে 55 থেকে সে এখন 80 কেজি। 80 কেজি একটা অ্যাডোলেসেন্ট গার্ল যদি হয়, তাহলে কি পরিমাণ তার এক্সট্রা বডি ফ্যাট আছে। তাহলে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাও যেমন ফ্যামিলিয়াল টার্ন জেনেটিক্যালি আসছে, ঠিক তেমনি আমাদের এনভায়রনমেন্ট। আজকাল কি হচ্ছে, ফাস্টফুড খাচ্ছে, কোনো বাচ্চারা ফাস্টফুড ছাড়া খেতে যাচ্ছে না, কোনো এক্সারসাইজ করছে না। এই যে ডায়েট আর এক্সারসাইজের ব্যাপারটা, যেটা পলিসিস্টিক ওভারির সাথে খুবই ওতপ্রোতভাবে যুক্ত আছে। এবং আমি একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ওর অনিয়মিত মাসিক হচ্ছে মানে কি, তার রেগুলার ওভুলেশনটা হচ্ছে না। এই কিশোরী মেয়েটাই রিপ্রোডাক্টিভ এজে আবার কি হচ্ছে, বিয়ের পর আসছে কি নিয়ে, ম্যাডাম আমি তো কনসিভ করতে পারছি না। শুধু তাই নয় দীপা, এই পলিসিস্টিক ওভারি কিন্তু বিভিন্ন সময় হাইপোথাইরয়েডিজম, হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া এবং
তার সাথে তার আর্লি ডায়াবেটিস এবং হাইপারটেনশন হতে পারে। তাহলে দেখো শুধু কিন্তু মাসিকের সমস্যা না, সেটা ওর অলরেডি মেডিকেল ডিজিজের দিকে ওকে নিয়ে চলে যাচ্ছে। এবং আমার মনে হয় এখানেও কিন্তু যে টিম ওয়ার্ক, এবং ইউ নো ভেরি ওয়েল যে আমরা কিভাবে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে মেয়েকে হোক বা কিশোরী মেয়ে হোক বা অ্যাডাল্ট মেয়ে হোক, তাদেরকে কিন্তু একা কখনো ম্যানেজ করতে পারছি না। কারণ ডায়েট যখন তোমার কাছে যাচ্ছে ডায়েটিশিয়ান হিসেবে, তুমি কি দেখেছো এদেরকে মোটিভেট করা কি পরিমাণ টাফ? ওরা কিন্তু সহজে মানতে চাচ্ছে না। কিন্তু এই ঠিক ডায়েটারি প্র্যাকটিসের কারণে কিন্তু তার পলিসিস্টিক ওভারিটা আর বাড়বে না, আগাবে না। সেক্ষেত্রে কি হবে, সে যদি আইডিয়াল বডি ওয়েটটা মেনটেন করতে পারে, তার মাসিকটাও রেগুলার হবে, এবং তার মাসিক রেগুলার হলে তার ওভুলেশনও ঠিক থাকবে, সে কিন্তু তখন এমনিতেও কনসিভ করতে পারে। অনেক পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে মেয়েরা ভাবে না ওষুধ ছাড়া প্রেগনেন্সি হবে না, একেবারেই ভুল কথা। আমরা আমাদের প্রচুর পেশেন্ট পাই যাদেরকে সিম্পল ফলিক অ্যাসিড মেটফরমিন দিয়ে ডায়েটিশিয়ানের একটা ভালো গুড ডায়েট চার্ট মেনটেন করতে বলি। অনেক সময় তারা দেখা যাচ্ছে যে তাদের যে ওয়েট নিয়ে এসেছিল তার থেকে মাত্র 5% ওয়েট রিডাকশন করেছে, ন্যাচারালি কনসিভ করে আমাদের কাছে চলে এসেছে। যখনই ওর কনফিডেন্ট ফিরে আসছে, ও কিন্তু অটোমেটিক তখন তার লাইফস্টাইল মডিফিকেশনে তোমার আর আমাকে এত বলতে হবে না, সে নিজে থেকেই সেটা মেনটেন করবে এবং সে ভালো থাকবে। অনেক চমৎকার বলেছেন। আমার মনে হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে এমন কোনো ইনফরমেশন নেই যেটি আসলে আমাদের অজানা আজকে থাকবে না, সেটা মেলদের জন্য, সেটা ফিমেলদের জন্য। সর্বোপরি আপনার কাছে একটু জানবো যে এই যে ইনফার্টিলিটি সংক্রান্ত সমস্যায় যারা ভুগছে, তাদের এই যে আত্মবিশ্বাসের কথা বলছিলাম, মানসিক চাপের কথা বলছিলাম, সামাজিকতভাবে কিন্তু তার একটু হেয় একটা অ্যাটিটিউড কিন্তু ওরা পেয়ে থাকে, তাদের প্রতি আপনার মেসেজ কি, পরিবারের সদস্য, সমাজের প্রতি, এবং যারা আসলে সাফার করছে? আসলে এই জায়গাটা আমাদের কাজ করার অনেক ব্যাপার আছে। যেমন আমরা কিন্তু আমাদের দেশে মেন্টাল হেলথটাকে কোনো ইস্যু মনে করি না, একেবারেই দেখা যায় খুবই নেগলেক্টেড পার্ট। একটা মেয়ের মেন্টাল হেলথ যে কিভাবে তার টোটাল রিপ্রোডাক্টিভ লাইফটাকে ব্যাডলি ইম্প্যাক্ট করতে পারে, এটা কিন্তু আমরা ওভাবে চিন্তাই করি না। আমরা ও একটু ন্যাকামি করছে, ও একটু বেশি বেশি করে, মানে এভাবেই কিন্তু ওভারলুক করে যায়। অথবা এই ডায়লগটা ও যখন ওর পরিবার বা সমাজ বা কলিগদের কাছ থেকে শুনছে যে ও একটু বেশি সেন্সিটিভ, কিন্তু আসলে ওর ভিতরে কি হয়ে যাচ্ছে সেটা কিন্তু তুমি আমি যদি একটু সময় দিয়ে শুনি, ওর কিন্তু 50% ডিজিজ, এই মেন্টাল স্ট্রেসটা কমে যাবে, ও 50% কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে। কাজে এখানে কাউন্সিলিংয়ের একটা খুব গুড রোল আছে, সাইকোলজিস্টের একটা সাপোর্টের ব্যাপার আছে, এবং এগুলো তো অফিসিয়ালি আসবে। তার আগে তাহলে আমার বাসার কে আছে, আমার কাছে আছে আমার হাজবেন্ড, আমার পরিবারের থেকে একটা কমফোর্ট জোন পেতে হবে। পরিবারের লোকজন যদি সেই মেন্টাল সাপোর্টটা দেয়, তার স্ট্রেসটা অটোমেটিক কমে যাবে এবং তাকে তখন ট্রিটমেন্ট করাটাও অনেক ইজিয়ার হয়ে যাবে। হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝেও এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। আমার মনে হয় আজকের অনুষ্ঠানটির মাধ্যমে আমরা অনেক অজানা কথা আপনার মাধ্যমে জানতে পেরেছি, যেগুলো নিয়ে হয়তো কাউন্সিলিং করা হয় না বা বিভিন্ন জায়গায় হয়তো তথ্য দেওয়া হয় না। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অসংখ্য ধন্যবাদ দীপা তোমাকে এবং এখন টিভির সকলকে। এবং আমরা আসলে চেষ্টা করেছি যে সামাজিক যে আলোড়নটা তৈরি করা, সেটা যেন আমরা করতে পারি, হয়তো কিছুটা পেরেছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।